বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ইকোনমিক্সের 5 মার্কের প্রশ্ন। একদম ঠিক যেভাবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরা। মনে রাখবে, এই প্রশ্নগুলো তুমি যদি রেডি না করে যাও তাহলে কিন্তু 5 মার্কের প্রশ্ন কমন পাবে না। একদম ফ্রেশ কথা, যেটা বলবো সেটাই পরীক্ষায় আসবে, এর বাইরে প্রশ্ন আসবে না, এটুকু যেমন নিশ্চিত থাকতে পারো। ঠিক একইভাবে এই প্রশ্ন কটা রেডি করে তুমি যদি না যাও পরীক্ষার হলে, তাহলে 5 মার্কের কোশ্চেন লিখতে পারবে না। এবার তুমি যা খুশি করে বেড়াতে পারো। আমি কি কি 5 মার্কের প্রশ্ন পড়তে হবে এবং চ্যাপ্টার ভিত্তিক তোমাদের সামনে বলে দেবো। একদম প্রথমে এ দাগে তোমরা সবাই জানো আমাদের উৎপাদন তত্ত্ব থেকে কিন্তু একটা 5 মার্কের প্রশ্ন আসবে। উৎপাদন তত্ত্বের জন্য আমি দুটো প্রশ্ন রেখেছি এবং এই দুটো প্রশ্নের মধ্যে থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। কি কি প্রশ্ন রেখেছি? প্রথম প্রশ্ন, পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি কার্যকারী হলে মোট উৎপাদন রেখার আকৃতি কিরূপ হবে তা ব্যাখ্যা করো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তার সঙ্গে যেটা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে উৎপাদনের মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো। এই যে প্রশ্নটা বললাম, এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা একটা প্রশ্ন পাচ্ছ একদম গ্যারান্টি সহকারে। এই আলোচনা প্রসঙ্গে একটু জানিয়ে রাখা দরকার যে 2023 সালের পরীক্ষায় কি এসেছিল। 23 সালের পরীক্ষায় কিন্তু যেটা এসেছিল সেটা হচ্ছে দেখাও যে উৎপাদন প্রক্রিয়ার স্বল্পকাল ও দীর্ঘকালের মধ্যে পার্থক্য কীভাবে করা যায়। অর্থাৎ এবছর কিন্তু তোমাদের বলে রাখি, এই মাত্রা বৃদ্ধির প্রতিদান আসবেই, এরকমই একটা প্রশ্ন। যাই হোক, এই যে দুটো প্রশ্ন বললাম, প্রথম আমাদের উৎপাদন তত্ত্ব থেকে এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে রেডি করবে। বোঝা গেল কি বললাম? নেক্সট আমাদের যে 5 মার্কের প্রশ্ন আমাদের যে চ্যাপ্টারটার থেকে আসে স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে আমাদের উপাদানের বাজারের দাম নির্ধারণ। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের একটা 5 মার্কের প্রশ্ন আসবে, কারণ আমরা জানি যে আমাদের বইয়ে অসংখ্য চ্যাপ্টার রয়েছে, প্রায় 21টা-22টা চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে দিয়ে মাত্র আমাদের 5 মার্কের প্রশ্ন ঠিক মাত্র কয়েকটি চ্যাপ্টার থেকে আসে। তো যাই হোক, আমাদের দ্বিতীয় যে 5 মার্কের প্রশ্ন আমাদের স্বাভাবিকভাবে পরীক্ষাতে আসবে, সেটা হচ্ছে আমাদের তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য, এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে আমি এবছরের জন্য 3টে প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন, স্বল্পকালে কোনো ফার্মের যদি লোকসান হয় তাহলে ফার্ম কি উৎপাদন চালাবে, যুক্তিসহ ব্যাখ্যা করো। অথবা সম্পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্যের অবস্থা রেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে কিভাবে পৌঁছায় আলোচনা করো এবং উৎপাদন বন্ধের বিন্দুর ধারণাটি চিত্রসহ ব্যাখ্যা করো। এই যে 3টে পার্ট দিয়েছি, এই 3টে পার্টের মধ্যে কিন্তু আশা রাখছি যে দুটোই পাবে এবং একটা কিন্তু তোমাকে লিখতে হবে। এর আগের বার কি এসেছিল একটু মনে করে দেওয়া যাক। আগের বার এসেছিল ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্ত এবং সেই স্বল্পকালীন ভারসাম্যে কীভাবে উপনীত হওয়া যায়। আর আমি যেটা এবছর বলেছি সেটা হচ্ছে দীর্ঘকালীন ভারসাম্যটা মোস্ট ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন বিন্দুতে কীভাবে পৌঁছায়, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দ্রব্যের দাম কীভাবে নির্ধারিত হয় সেটাও কিন্তু এসেছিলে। তো যাই হোক, এই যে দ্বিতীয় প্রশ্নটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আবারও বলছি, অর্থাৎ যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কীভাবে উৎপাদন বন্ধের বিন্দুতে পৌঁছায় এটা। আর যে দুটো বললাম সে দুটোও কিন্তু দেখে রাখবে, কারণ দীর্ঘকালীন ভারসাম্য ইম্পর্টেন্ট, আর তার সঙ্গে এই যে পার্টটা বললাম, এই 3টে পার্ট পড়লে একটা কিন্তু তোমরা নিশ্চিত রূপে পাচ্ছ। নেক্সট আমরা চলে আসবো তার পরবর্তী চ্যাপ্টার, আমাদের যেটা 5 মার্কের কোশ্চেন রয়েছে, উৎপাদনের তোমার বাজারের দাম নির্ধারণ। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে সাধারণভাবে আমাদের যেটা এর আগের বার এসেছিল রিকার্ডের খাজনাতত্ত্বের অনুমান এসেছিল কিন্তু, ঠিক আছে, আর নগদ পছন্দ তত্ত্ব এসেছিল, সুদের হার কীভাবে নির্ধারিত হয়। তো এবছর কিন্তু যেটা আমি বলছি যে এই 3টে প্রশ্ন খুব ভালো করে করো। প্রথম প্রশ্ন, রিকার্ডের খাজনাতত্ত্ব আধুনিক খাজনাতত্ত্বের মধ্যে পার্থক্য, খুব খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানুষ কেন নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তা ব্যাখ্যা করো। এবং তৃতীয়টা যেটা, সেটা হচ্ছে শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাৎমুখী হয় কেন, ব্যাখ্যা করো। এই 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো করে রেডি করো। নেক্সট আমরা চলে আসবো ডি দাগের প্রশ্নটা। দেখো, ডি দাগে যেটা আগের বার এসেছিল স্থূল জাতীয় উৎপাদন এবং নির্জাত উৎপাদনের মধ্যে পার্থক্য আর আয়ের বৃত্তস্রোত, বলেইছিলাম যে আয়ের বৃত্তস্রোত আগের বার আসবে এবং এসেছিল। এবারও ঠিক একইভাবে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপের আয়শুমারি পদ্ধতি। এই প্রশ্নটা মনে করো যে পরীক্ষাতে এসে বসে রয়েছে। অথবাতে যেটা বলবো, জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি আলোচনা করো এবং আর্থিক জাতীয় আয় এবং প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো। এই দুটো প্রশ্ন কিন্তু তোমাকে রেডি করতেই হবে। বিশেষ করে আয়শুমারি পদ্ধতিতে কোনো কথাই হবে না, আর নিচেরটাও কিন্তু তাই, কারণ এই দুটো পড়লে তুমি একটা কোশ্চেন পাবে। কথাগুলো খুব ভালোভাবে রাখবে। নেক্সট ঈদ আগের প্রশ্ন চলে আসি। আমি আগের বার ঈদ আগে একটাই প্রশ্ন দিয়েছিলাম, বাণিজ্যিক ব্যাংকের কাজ। এবার আমি বলছি কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ। একটা বলছি, একটা প্রশ্নই আসবে। বোঝা গেল? নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। লেনদেন ব্যালেন্সের হিসেবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য, অথবা লেনদেন ব্যালেন্স সবসময় সমতা আছে তার ব্যাখ্যা করো। অথবা নমনীয় বিনিময় হার ব্যবস্থায়
চাহিদা ও যোগানের দ্বারা কিভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয় তা আলোচনা করো। তার সঙ্গে স্থির বিনিময় হার ও নমনীয় বিনিময় হারের পার্থক্য লেখো। এই পার্ট থেকে একটু বেশি প্রশ্ন পড়তে হবে, দুটো একটা কারণও রয়েছে। কারণ হচ্ছে এই পার্টে আমাদের অনেকটা অংশ রয়েছে এবং অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। তার মধ্যে এই 4টে প্রশ্ন পড়লে এখান থেকে 2টো প্রশ্ন আসবে, একটা কোশ্চেন লিখতে হবে। আগের বারও এসেছিল তোমার বাণিজ্যের উদ্বৃত্ত ও লেনদেনের উদ্বৃত্তের মধ্যে পার্থক্য এবং লেনদেনের ব্যালেন্সে ঘাটতি মেটানোর ব্যবস্থা। তো স্বাভাবিকভাবে এবছর কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য, নবনীয় বিনিময় হার অবস্থায় চাহিদা যোগানের দ্বারা কীভাবে ভারসাম্য বিঘ্নিত হয়, স্থির বিনিময় হার ও নবনীয় বিনিময় হারের পার্থক্য। এই প্রশ্ন কটা কিন্তু এই 3টে প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসবো জি দাগ। জি দাগে একদম বেসিক যে আমাদের কথা সেটা হচ্ছে সমক পার্থক্য নির্ণয়ের অঙ্ক পরীক্ষাতে আসবেই। এই অঙ্ক নির্ণয়ের পরীক্ষাতে আসবে এবং এটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। এবং এই প্রশ্নের অথবাতে আমি এবার একটাই প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে প্রসার কাকে বলে, প্রসারের সুবিধা অসুবিধা। অঙ্ক করতে হবে অথবা এই প্রশ্নটা ভালো করে পড়ো, এটাই আসবে। বোঝা গেল? এবার আসবো আমরা আগেরবারও তাই স্বাভাবিকভাবে আমাদের সমপার্থক্য নির্ণয়ের একটা অঙ্ক এসেছিল, আর লরেন্স লেখার সাহায্যে আইবেন্টমের বৈষম্য মাত্রা পরিমাপ করা যায় কীভাবে সেটাও এসেছিল। তো যাই হোক, আমাদের এই দুটো পার্ট ভালো করে করলেই কিন্তু রেডি। এবার আমরা আসবো তার পরবর্তী অংশে, যেটা আমাদের রয়েছে দেখো এই দাগে দারিদ্র থেকে। ভারতের দারিদ্র্যের বিভিন্ন পরিমাপ সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তোমাদের বলে রাখি যে এবছর কিন্তু এই প্রশ্নটা, অর্থাৎ এই যে বিভিন্ন পরিমাপ, দারিদ্র্যের যে বিভিন্ন পরিমাপ সংক্ষেপে আলোচনা করো, এটা মোটামুটি এসে গেছে, এরকমই ধরে রাখতে পারো। তার সঙ্গে ভারতের দরিদ্র দূরীকরণের কী কী ব্যবস্থা, অথবা শহর ও শিল্প শহরাঞ্চলে বেকারত্বের কারণ ও প্রতিকার, আর ভারতের আয় বৈষম্যের কারণগুলির বর্ণনা, আর দারিদ্র্য রেখা কি সংজ্ঞামূলকভাবে একটা পড়ে রাখবে। এই পার্টটা পড়বে, কারণ এই পার্টটার মধ্যেও কিন্তু ঠিক একইভাবে 2টো প্রশ্ন আসবে, একটা কোশ্চেন লিখতে হবে তোমাকে। আগেরবার স্বাভাবিকভাবে বেসরকারি কেন্দ্রীকরণ এসেছিল, ভারতে কর্মসংস্থান সৃষ্টির জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করেছে সেটা এসেছিল। এবার কিন্তু এই দারিদ্র্য পরিমাপ পদ্ধতি, দারিদ্র্য দূরীকরণ ব্যবস্থা, তারপরে তোমার বেকারত্বের কারণ আর আয় বৈষম্যের কারণ, এর মধ্যে কিন্তু প্রশ্ন আসছে, এটুকু নিশ্চিত থাকতে পারো। এই হলো আমাদের সম্পূর্ণ 8টা প্রশ্ন আমাদের পরীক্ষাতে লিখতে হয়। প্রত্যেকটা প্রশ্নের মান থাকে আমাদের 8। তো একদম স্বাভাবিকভাবে আমি কিন্তু সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরেছি। এই 8টা প্রশ্ন 5 মার্ক, 40 মার্ক তোমাদের সাজেশন বলে দিলাম। এই প্রশ্ন কটা রেডি করো, পরীক্ষার হলে রেডি করে পরীক্ষার হলে যাও, বাদ বাকিটুকু টেনশন না করে কাজ করো। আর 2 মার্কের প্রশ্ন তোমাদের এর আগেও দিয়েছি, আবার একটা ফুল সাজেশন ঠিক পরীক্ষার আগে দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো টেনশন করো না। এই প্রশ্নগুলো 5 মার্কের জন্য রেডি করে যাও, পরীক্ষায় হুবহু কমন পাবে, এটুকু নিশ্চিত থাকতে পারো। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।